অ্যালকোহলের প্রিপারেশন আমার তোর পড়া হয়ে গেছে, লাস্ট ক্লাসে সবার শেষে পড়েছিলাম। দেখ যে মেথডটা, সেই মেথডে আমার সিস্টেম থেকে কে বেরিয়ে গেছিলো আলটিমেটলি, কার্বন দেখ বেরিয়ে চলে গেছিলো Na2CO3 ভার্সানে। ওকে, সোডিয়াম কার্বনেটের ভার্সানে দেখ আমার বেরিয়ে চলে গেছিলো। ওকে, ওই যে ভাই কালহোনাহো মেথড, লাভ সাইন নিয়ে খেলেছিলাম আগের দিন, পড়ছে মনে? ওই মেথডটাকে আমার ডিকার্বক্সিলেশনও বলে, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন। তো ডিকার্বক্সিলেশন ওই রিয়াকশনটা আমার ভাই কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে আবারও পড়বো। শর্ট নোট অন ডিকার্বক্সিলেশন আমি তোকে এখন পাঠাবো না, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে পাঠাবো, ঠিক আছে। শর্ট নোট অন ডিকার্বক্সিলেশন রিয়াকশন। তো লাস্ট দিন যেটা পড়েছিলাম ওটা ডিকার্বক্সিলেশনও হয়, ওটাকে ডিকার্বক্সিলেশনও বলে, ডিকার্বক্সিলেশন। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমার ভাই ফেনলের প্রিপারেশন পড়া হয়ে গেছে। খাতায় হেডিং দে, কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল। কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল, কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল। চল, কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনলের মধ্যে নাম্বার ওয়ান লিখবি, ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। নাম্বার ওয়ান লিখছিস ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনলের মধ্যে নাম্বার ওয়ান, ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে। ফেনল ভাই অ্যাসিড, কীরকম অ্যাসিড? অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিডের থেকে কিন্তু উইক অ্যাসিড। এটা আবার তোকে কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে জিজ্ঞেস করবে, ভাই কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনলের মধ্যে কে বেশি স্ট্রং, কেন বেশি স্ট্রং? সেটা কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে কম্পেয়ারটা করবো। এখন কার্বক্সিলিক অ্যাসিডকে এখানে আনছি না, আমি যে এখন দেখবো কেন ভাই ফেনল হচ্ছে আমার অ্যাসিড। চল দেখ তো ভাই, ফেনল যদি আমার অ্যাসিড হয় তাহলে এখান থেকে আমার কে বেরিয়ে যাবে বল? কে বেরিয়ে যাবে? এইচ না, ভালো করে বল, এইচ প্লাস বেরোবে। তাহলে এইচ প্লাস বেরিয়ে যাওয়ার পরে আমি কি পাবো বল? এই ভার্সনটাকে আমি কীভাবে লিখবো তখন বল? বল বল কীভাবে লিখবো? ও মাইনাস, এক্স্যাক্টলি ও মাইনাস। তাহলে এইটা আমি পেলাম হচ্ছে এই জিনিসটা হবে। তাহলে দেখ যদি ফেনল আমার ভাই অ্যাসিডিক হয় তাহলে আমার এই রিয়াকশনটা হবে সিম্পল ব্যাপার ভাই, ফেনল থেকে আমার এইচ প্লাস বেরিয়ে গেল, যে আমার এইচ প্লাস ছেড়ে দেয় সেই আমার হচ্ছে অ্যাসিড। বুঝতে পারলি? তুই বলি হ্যাঁ, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এখন দেখবো হচ্ছে ভাই কেন ভাই ফেনল এইচ প্লাসটা ছাড়বে। ভালো করে দেখবি, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে ভাই ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার, ঠিক আছে। তুই যখন তুই একটা অ্যান্সার দিস, বিকজ উই হ্যাভ স্টাডিড ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার, সো ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। এটা তো বললে হবে না ভাই, ফেনল কেন অ্যাসিড তার কারণ তোকে বলতে হবে, ঠান্ডা মাথায় দেখবি। এটা কার্বক্সিলিক অ্যাসিডও পড়বে একই জিনিস, কেন ভাই কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডিক। চল দেখ, এটা ফেনল, এটার নাম কি বলতো? কি নাম এটা? ফেনক্সাইড। এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন, ঠিক আছে। এটা ফেনল, এটা ফেনক্সাইড। দেখ ফেনল অ্যাসিডিক, তার মানে ফেনল আমার এইচ প্লাস ছাড়লো, ফেনল এইচ প্লাস ছেড়ে দেখ এটা কনভার্ট হয়েছে, এটা কনভার্ট হবে তো স্বাভাবিকভাবেই। এইবারে দেখ যদি ফেনলের থেকে এটা স্টেবিলিটি বেশি হয় তাহলেই ভাই স্বাভাবিকভাবে রিয়াকশনটা এদিকে যাবে, সিম্পল ব্যাপার ভাই। সবাই বেশি স্টেবিলিটির দিকে যেতে চাইছে, তুই যেমন কম পড়াশোনার থ্রুতে বেশি স্টেবিলিটির দিকে যেতে চাইছিস, সেটা তোর ভার্সান। তাহলে ভাই এ হচ্ছে আমার ভাই একটা ভার্সান ফেনলের। এ দেখ যদি এখান থেকে আমার এটা স্টেবিলিটি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে ফেনল এখান থেকে এখানে যেতে চাইবে, সিম্পল ব্যাপার, বোঝা গেল? তাহলে এই মুহূর্তে আমি তুই ভাই কম্পেয়ার করবো এটা স্টেবিলিটির সাথে এটা স্টেবিলিটির। আমি দেখবো কি আলটিমেটলি আমি বার করবো যে এটা স্টেবিলিটি যদি এটা থেকে বেশি হয় তাহলেই বলবো হ্যাঁ ভাই রিয়াকশনটা এদিকে গেছে, রিয়াকশনটা এদিকে গেছে, তাহলেই তো ভাই আমার এই রিয়াকশনটা আমারই ফেনলের অ্যাসিডিক বিহেভিয়ার শো করলো। বুঝতে পেরেছিস? তাহলে এখন আমি এটার আর ওটার স্টেবিলিটির কম্পারিজন করবো। কীভাবে স্টেবিলিটির কম্পারিজন করবো? রেজোনেন্সের থ্রুতে। কীভাবে রেজোনেন্সের থ্রুতে করবো? আমি দুখানারই রেজোনেটিং স্ট্রাকচার রাখবো। দেখ এক্স্যাক্টলি এটা রেজোনেটিং স্ট্রাকচার তো ক্লাস 11 এঁকেইছিলাম, এটারও ক্লাস 11 আমি তো এখানে এঁকেছিলাম। শুরু করা যাক ভাই, এবারে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার উপর থেকে নিচের দিকে আমি আঁকছি, আর ওদিকে ফেনক্সাইডে রাখবো, বোঝা গেছে? তাহলে আমি ভাই ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার উপর থেকে নিচের দিকে আঁকছি। বলতে পারি ফেনলের কটা রেজোনেটিং স্ট্রাকচার হতো? 5টা ভাই, ক্লাস 11 আঁকতাম, তোর স্কুলের এক্সামে দিত। চল শুরু করা যাক ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, তাহলে দুখানা রেজোনেটিং স্ট্রাকচারের মাঝখানে এই এরো দিই। ওকে, কী হতো বলতো? ফার্স্ট স্টেপে এইটা এখানে গেল আর এটা আমার টেনে গেল হচ্ছে অর্থ পজিশন, এরকম। ক্লাস 11 শিখেছিলাম, এখন তোকে আমি রেজোনেন্স শেখাচ্ছি না, অ্যাপ্লাই করবো এবার। তাহলে আমার স্ট্রাকচারটা কী হবে? ফার্স্ট স্টেপে এরকম, অক্সিজেনের মধ্যে দুখানা লোন পেয়ার ছিল, থাকবে একটা, অক্সিজেন দিয়ে দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। অর্থ পজিশন আমার কোন চার্জ লেভেলে আসবে? মাইনাস চার্জ। আর মাইনাস চার্জ মানে হচ্ছে কি বেসিক্যালি দুখানা ইলেকট্রন। এত অবধি ক্লিয়ার? ফার্স্ট স্টেপে আমার এটা হলো। পরের স্টেপে আমার কী হবে ভাই? এই অর্থ ইলেকট্রন যাবে হচ্ছে এখানে, আর এই মাঝের বনটার ইলেকট্রন চলে গেল কোথায়? পাই বনটার ইলেকট্রন গেল হচ্ছে বেসিক্যালি এটা পাইটার গেছে, পাই বন্ডের ইলেকট্রনটা গেছে কোথায়? গেল প্যারা পজিশনে। তাহলে এখান থেকে আমি যে স্ট্রাকচারটা পেলাম সেটা আমি আঁকছি এবার। তোকে পরীক্ষাতে এটা আঁকতে হবে, যদি কোশ্চেনটা আসে, ভুল করে যদি চলে আসে এটা আঁকতে হবে, ঠিক আছে? দেখ ভাই লোন পেয়ার এই একটা ছিল তো, ওটাকে আমি বারবার দিচ্ছি না, অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার পড়েছে, ওটাকে আমি বারবার আঁকছি না। তাহলে এটা হলো ভাই। পরের স্টেপে আমার কী হবে? এই মাইনাসটা যাবে এখানে, আর এই পাই বন চলে গেল হচ্ছে এই অর্থ পজিশনে, বোঝা গেছে? চল তাহলে আমি লাস্টটা যেটা পাচ্ছি, এখানে ডাবল বন্ড থাকলো, এইখানে ডাবল বন্ড এসছে, এই অর্থতে এবার মাইনাস চার্জ ভাই, আর ওদিকে অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। এটা বোঝা গেল? হ্যাঁ, তুই বুঝতে পারছিস, ক্লাস 11 এভাবে আঁকতাম।
আর একটা স্টেপও বাকি আছে, লাস্ট স্টেপ আমার কী হবে ভাই, অর্থর মাইনাসটা ফিরিয়ে দিল একে, আর ওখানে অক্সিজেন আমার টেনে নিল, এটা হতো লাস্ট স্টেপে। তাহলে লাস্ট স্টেপেরটা আমি আঁকছি, একে আমার কী পাচ্ছি স্ট্রাকচার, ডাবল বন্ড এখানে, ওখানে ডাবল বন্ড, এদিকে ডাবল বন্ড, অক্সিজেন, একটা লোন পেয়ার ছিল, আরেকটা ফিরে পেলো, আমি ফেনল পেলাম ভাই। এটাই দেখ আমার ফেনলের 5খানা রেজোনেটিং স্ট্রাকচার, ক্লাস 11 এটা আঁকতাম, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আঁকলাম ভাই উপর থেকে নিচের দিকে 5খানা পরপর, বোঝা গেছে? ঠিক আছে, তো পুরো সিলেবাসে ভাই একটারই রেজোনেটিং স্ট্রাকচার আছে, আর কোথাও লাগবে না, কিন্তু অন্য জায়গায় গিয়ে অ্যাপ্লিকেশান দেখবো, ঠিক আছে? ফেনলে রাখলাম, রাইট সাইড এবার ফেনক্সাইডে রাখবো, রাইট সাইডটা কার ভাই, ফেনক্সাইডের। চল তাহলে শুরু করা যাক। কী হবে আমার ফিনলের মতনই সেম হবে, বল ফার্স্ট স্টেপে কী হবে বলতো, ফেনক্সাইডে যদি রেজোনেটিং স্ট্রাকচার করি ফার্স্ট স্টেপে কী হবে, লোন পেয়ার দেবে, এই আগেরটার মতনই সেম খেলা ভাই, এটা দিল এখে, আর এটা আমার অর্থতে টেনে গেল। অক্সিজেনের মাথায় এখানে ভাই কটা আছে, 3টে লোন পেয়ার, 1 2 3, একটা লোন পেয়ার মানে হচ্ছে এখানে মাইনাস চার্জ। ওকে চল, তাহলে ফার্স্ট স্টেপের পরে আমি স্ট্রাকচারটা আঁকছি, দুখানার মাঝখানে আমি এরও দেবো, এই দুখানা বন্ড থাকবে, অর্থতে মাইনাস চার্জ চলে আসলো, আর এই অক্সিজেনটার সাথে ছিল আগে সিঙ্গেল বন্ড, এখন হয়ে যাবে ডাবল বন্ড। অক্সিজেনের মাথায় ছিল 3টে লোন পেয়ার, একটা তো চলে গেছে ভাই, থাকবে পরে 2টো। এত দি ক্লিয়ার? ছবিটা ঠিক আছে? ছবিটা ঠিক আছে? প্লাস চার্জ অক্সিজেনের মাথায় হবে, তাই তো? ছবিটা ঠিক আছে? ঠিকই আছে ভাই, ছিল মাইনাস, দিয়ে দিয়েছে, হয়ে গেছে নিউট্রাল, ঠিক আছে? আগে মাইনাস ছিল, দেখ দিয়ে দিয়েছে, এখন নিউট্রাল হয়ে গেল। ক্লিয়ার? দেখ ভাই আগে টোটাল যা চার্জ ছিল এটার, এখন দেখ তাই আছে, আগেও মাইনাস ছিল, এখনও মাইনাসই আছে। তুই ভাব এখানে ফেনলের আগে দেখ নিউট্রাল ছিল, দেখ এই স্ট্রাকচারও নিউট্রালই আছে, মাইনাস প্লাস নিউট্রাল, দেখ প্রত্যেকটা মানে আমার চার্জ ভাই সেমই থাকবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমার ভাই সেম গল্প। পরের স্টেপে আমার কী হবে, মাইনাস দিচ্ছে এখানে, এই আমার পাই গেল এখানে, আঁকছি ছবি। এই লেংদি কোশ্চেনটা না এখন রিসেন্ট টাইমে এসে আর বোর্ডে আসে না, তবে আগে প্রচুরবার এসছে, কোভিডের আগে তো অনেকবারই এসছে, ঠিক আছে? স্কুলে কিন্তু আসবে এই কোশ্চেন, হোয়াই ফেনল ইজ অ্যাসিডিক, তখন তোকে এটা আঁকতে হবে। হয়েছে, আঁকলাম, পরের স্টেপটা আমার এরকম হয়েছে। তারপরে আমার কী হবে ভাই, বুঝতে পারছিস? রেজোনেন্সটা বোঝা যাচ্ছে তো? এই মাইনাস গেল এখানে, আর এটা আবার এই অর্থবিশনে চলে গেল। ইলেকট্রনের মুভমেন্ট পাই বন্ডেরই স্বাভাবিকভাবে হবে, পাই ইলেকট্রনটাই মুভ করছে, সিগমা ডিজিট, সিগমা এই অর্থ পজিশনে হচ্ছে আমার ভাই মাইনাস ফিরে আসলো, আর এখানে ডাবল বন্ড অক্সিজেন। লাস্ট স্টেপে কী খেলাটা হবে ভাই, এই মাইনাস যাবে হচ্ছে এখানে, আর অক্সিজেন আমার টেনে নিল। তাহলে লাস্ট স্টেপে আমি কী স্ট্রাকচার পাচ্ছি ভাই, এটা গেল ওখানে, অক্সিজেনের মাথায় 2টো লোন পেয়ার ছিল, আরেকটা ফিরে আসলো, আর অক্সিজেনের মাথায় কোন চার্জ হবে, মাইনাস চার্জ। এতদিন ক্লিয়ার ভাই? এটা হচ্ছে ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার। দেখবি ক্লাস 11 আমি এটাও এঁকেছিলাম, ফেনলও করেছিলাম, এটাও করেছিলাম। তাহলে আমার কী হলো ভাই, ফেনক্সাইড আয়নের রেজোনেটিং স্ট্রাকচার, বুঝতে পেরেছিস? এইবার আমি দেখবো ভাই, এই যে ফেনলের যে 5টা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম, আর ওদিকে ফেনক্সাইডের 5টা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি, এই দুটোর মধ্যে কোনটা স্টেবিলিটি বেশি হবে? যা স্টেবিলিটি বেশি ভাই সে মোর স্টেবল। তুই অলরেডি বুঝে গেছিস ভাই, আমি তোকে যখনই বলেছিলাম ফেনল ইজ অ্যাসিডিক, তারপরেই তোকে বলেছিলাম যদি ভাই এটার থেকে এটা বেশি স্টেবল হয় তাহলে ভাই স্বাভাবিকভাবে এটা ফরওয়ার্ডে যাবে। তাহলে চল দেখি কার স্টেবিলিটি বেশি। এইবারে ক্লাস 11-এ দেখবি বোর্ড এক্সামে এগুলো নেই, অ্যাকচুয়ালি বোর্ড এক্সামে জয়েন্টে বা নিটে আছে, তোকে 5-6খানা রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে জিজ্ঞেস করে কোনটা স্টেবিলিটি বেশি। যেই বা নিটের কোশ্চেন করে দেখবি এরকম থাকবেই কোশ্চেন, একই মলিকুলের 4টে রেজোনেটিং স্ট্রাকচার আছে, বলবে কোনটা সবচেয়ে বেশি স্টেবল, কোনটার কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তার জন্য কতগুলো রুল আছে পরপর, যেগুলো ক্লাস 11 আমি কিছুটা পড়েছিলাম, আমার দেখ অত রুল মনে রাখার দরকারই নেই। দেখবি অর্ডারে চলতো ভাই, নাম্বার অফ স্ট্রাকচার, অক্টেট ফুলফিল্ড আছে কিনা, প্লাস মাইনাস কোথায় আছে, এর উপর বেস করে চলতো। তারপর এখন অত মনে রাখার দরকার নেই বোর্ড এক্সামের পারপাসে। তোকে সিম্পলি বলি, দেখ একটা রুল দেখবি ওর মধ্যে ছিল, ওই অর্ডার ফলো করতে করতে আসছি, অর্ডার ফলো করতে করতে দেখবো ভাই প্রথমেই দেখ প্রত্যেকটার 5খানা করে আছে, তাহলে ভাই ওটা আমার ক্যান্সেল হয়ে গেলো। এইভাবে পরপর ক্যান্সেল হতে হতে একটা রুলে গিয়ে আমি আটকাবো। কোথায় আটকাবো চল দেখ, একটা রুল দেখবি ওর মধ্যে ছিল যে মোর ইলেকট্রোনেগেটিভ, ওর মাথায় আমার মাইনাস চার্জ থাকলে স্টেবল হবে। ইলেকট্রোনেগেটিভ মানে কি ভাই, ইলেকট্রোনেগেটিভ মানে তো ইলেকট্রন টানবে, আর ইলেকট্রোনেগেটিভ মানে যদি ইলেকট্রন টানে তাহলে ভাই ওর মাথায় যদি মাইনাস চার্জ থাকে তাহলে ভাই আমার সিস্টেমটা সিনারিওটা স্টেবল। বাট যে ইলেকট্রোনেগেটিভ তার তো ইলেকট্রন দরকার, যদি ওর মাথায় প্লাস চার্জ থাকে তাহলে ভাই কিন্তু আমার সিনারিওটা আনস্টেবল। কারণ কি, ইলেকট্রোনেগেটিভ মানে যার ইলেকট্রন দরকার, প্লাস মানে কি তুই তো তার মাথা থেকে উল্টে ইলেকট্রন নিয়ে চলে গেছিস, ঠিক আছে? তাহলে ওটা আমার আনস্টেবল সিনারিও।
এইবারে দেখ এইখানে 5খানা স্ট্রাকচারের মধ্যে দেখ 3টে স্ট্রাকচার আছে, যেখানে দেখ তুই দেখতে পাচ্ছিস ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে, দেখতে পাচ্ছিস। আর এখানে দেখ ভাই এই 5টা স্ট্রাকচারের মধ্যে কোথাও অক্সিজেনের মাথায় প্লাস চার্জ তো নেই, বরং দুটোতে আবার অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে। তার মানে কী হলো বলতো ভাই, এটার রেজোনেটিং স্ট্রাকচারটা স্টেবিলিটি অনেক বেশি, বুঝলি? তাহলে মাইনাস চার্জ অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এটা আমার স্টেবল সিনারিও, প্লাস চার্জ অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হচ্ছে আনস্টেবল সিনারিও। তাহলে ভাই আমার এটা হচ্ছে অনেক বেশি স্টেবল, ক্লিয়ার? ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার অনেক বেশি স্টেবল, ওই জন্য ভাই এটা আমার ফরওয়ার্ডে যাবে, ওই জন্য ভাই এই রিয়াকশনটা হবে, ওই জন্য ফেনল আমার অ্যাসিডিক। বুঝতে পেরেছিস? তোকে পরীক্ষাতে কিন্তু এটা জিজ্ঞেস করবে ভাই ফেনল ইজ অ্যাসিডিক, তোকে তখন ভাই রেজোনেটিং স্ট্রাকচার একে ওই কথাটা বলতে হবে। কোন কথা? জাস্ট আপাতত লিখে রাখ, মোর ইলেকট্রোনেগেটিভ মাইনাস চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন, এটা মনে হয় তুই লিখেওছিস, মাইনাস চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম is stable then plus charge on electronegative oxygen atom, then plus charge on electronegative oxygen atom। বোঝা গেছে? তাহলে ভাই এই জন্য আমার ফেনল অ্যাসিডিক, ক্লিয়ার? চল এবারে নাম্বার 1 এটা ছিল হচ্ছে ফেনল কেন অ্যাসিডিক পড়লাম। এবারে ভাই অ্যাসিডিক বিহেভিয়ারের জন্য কিছু কিছু রিয়াকশন দেখবো, শুরু করা যাক ভাই। তাহলে রোমান লেটার 1 বা এ যা ইচ্ছা তুই লেখ। এবারে অ্যাসিডিক নেচারের আন্ডারে কিছু কিছু রিয়াকশন পড়তে চলেছি। ওকে চল, নাম্বার এ রিয়াকশন, হেডিং নিচ্ছিস, লেখ রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল। নাম্বার এ লেখ রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল, রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল, রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল, অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন। চল দেখ, অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন মনে আছে অ্যালকোহলও পার্টিসিপেট করতো ভাই, সোডিয়াম করেছিল। আমি অ্যাক্টিভ মেটাল কারা ওই ক্লাস 10-এর কনসেপ্ট থেকে যদি বলি তাহলে আমার হবে হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজে যারা হাইড্রোজেনের উপরে থাকে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ক্লাস 12-এ পড়বো, কদিন পর ইলেকট্রোকেমিস্ট্রি, তখন পড়লে বুঝতে পারবো ভাই কারা অ্যাক্টিভ মেটাল। ওই একটা সিরিজ তোকে বলেছিলাম, মানে কিছুই বলিনি, নেগেটিভ জিরো পজিটিভ এরকম একটা কিছু হবে, ঠিক আছে? ওটা কিছুদিন পরে বুঝে যাবো, 2 সপ্তাহ পরেই তুই বুঝে যাবি। যাই হোক চল শুরু করা যায়, 2 সপ্তাহ না একটু টাইম লাগবে, কেমিক্যাল কাইনেটিক্সের পরে স্টার্ট করবো। ওকে চল, তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যাক্টিভ মেটাল কারা আমি কিছুদিন পরে বুঝবো। আপাতত ভাই রিয়াকশন করি কার সাথে, এটা আমার আছে ভাই ফেনল। দেখ ফেনলের মধ্যে যদি সোডিয়াম দিই তাহলে আমার কী হবে বলতো, তুই পারবি বলতে? বল কী হবে? অ্যালকোহলের মধ্যে সোডিয়াম দিলে যা হতো এখানেও তাই হবে, বল কী হবে? ও এনে হবে, আর কী হবে? আর ওর সাথে আর কী হবে? ওয়াটার ভাই পরে অ্যাড করবো, এইচ প্লাস না ভাই, ভালো করে ভাব। আর কী হবে? ও এনে, ঠিক আছে, তারপরে আরেকটা কিছু হতো ফর্ম, বল বল কী হবে বল, বলে বল ভাই। আরে অ্যাক্টিভ মেটালের ডেফিনেশন কী ছিল বলতো? যারা অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস রিপ্লেস বানাতে পারে তারাই ছিল যে অ্যাক্টিভ মেটাল। তাহলে বল আরেকটা প্রোডাক্ট কী হবে? H2, ঠিক আছে? এর সাথে আমি ভাবছি H2 গ্যাস, বোঝা গেল? ক্লিয়ার, বুঝলি? তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যাক্টিভ মেটালের সাথে এক্সাম্পল। এইগুলো আমার ওই বড় বড় কোশ্চেনের মধ্যে কিন্তু থাকবে, এবিসিডি আইডেন্টিফিকেশন কদিন পরে করবো, তার মধ্যে কিন্তু আমার এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? চল, তাহলে এই হচ্ছে আমার ভাই অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশন। এবারে দেখ ফেনল তো আমার অ্যাসিডিক লিখেছি, ফেনলের আমি যদি রেঞ্জ ভাবি, কার্বক্সিলিক অ্যাসিড, ফেনল আর অ্যালকোহল, এদের মধ্যে কার অ্যাসিডিটি কোন রেঞ্জে থাকে? চলো একটু লিখি খাতার মধ্যে, লেখ অ্যাসিডিটি অর্ডার বলে লেখ, অ্যাসিডিটি অর্ডার বলে লেখ, লেখ কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দ্যান ফেনল গ্রেটার দ্যান ওয়াটার গ্রেটার দ্যান অ্যালকোহল। তাহলে অ্যাসিডিটির অর্ডার হচ্ছে বেসিক্যালি এটা ভাই, কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দ্যান ফেনল গ্রেটার দ্যান ওয়াটার গ্রেটার দ্যান অ্যালকোহল। আচ্ছা এইবার এই লাস্ট পার্টটা নিয়ে না এখনও ভাই ডাউট আছে, সাইন্টিফিক কমিউনিটিতে এখনও ডাউট আছে এটা নিয়ে। কেন এরকম অ্যাকচুয়ালি জেনারেলাইজ করা যায় না, কোনো অ্যালকোহল আছে যার ভাই আমার কিন্তু অ্যাসিডিটি ওয়াটার থেকে বেশি হয়ে যায়, এই জন্য এই পার্টটা জেনারেলাইজ করা এখনও অবধি যায়নি। তুই গুগলে সার্চ করে দেখবি আলাদা আলাদা ওয়েবসাইটে এখনও আলাদা আলাদা দেখায়, কোনো কোনো ওয়েবসাইটে দেখাবে হচ্ছে অ্যালকোহলের থেকে বেশি, ইনফ্যাক্ট কোনো কোনো বইতেও দেখাবে, ঠিক আছে, আলাদা আলাদা। এখন এটা ভাই পারফেক্টলি ডিসকভার হয়নি যে ওয়াটারের আর অ্যালকোহলের মধ্যে কার কী। দেখ তোর মনে হতে পারে কমন কনসেপ্ট ওয়াইজ তোর বইতে শুধু এটা লেখা আছে, তোর 11 লেভেলের বইতে, সরি 12 লেভেলের বইতে এটা লেখা আছে। কোন কনসেপ্টে লেখা আছে ভাই ওয়াটার আর অ্যালকোহলের মধ্যে ওয়াটারের কেন অ্যাসিডিটি বেশি সেটা আমি তোকে বলছি, ঠিক আছে? চল দেখ, এটা হচ্ছে আমার একটা ওয়াটার আর এটা ধর আমার একটা অ্যালকোহল, CH3OH আমি নিলাম। তোর যে কনসেপ্টে বইতে এটা লেখা আছে তুই বুঝে যাবি। দেখ ভাই এদের দুজনের মধ্যে যে বেশি H+ দেবে
সে হচ্ছে আমার ভালো অ্যাসিড, সিম্পল ব্যাপার। তাহলে আমি এখন দেখবো ভাই এই সিস্টেম না এই সিস্টেম, কোথায় আমার বেশি আমি H+ পাবো। তুই দেখ আগের দিনের ক্লাসেই পড়েছিলাম আমি অ্যাসিডিটি কম্পেয়ার করতাম, মনে আছে? পোলারিটি অফ OH বন্ড ডিক্রিজ করে যাবে বলে একটা কথা পড়েছিলাম। দেখ আমি দেখেছিলাম অক্সিজেনের মাথায় যদি অন্য কোথাও থেকে ইলেকট্রন চলে আসে তাহলে ভাই অক্সিজেনের ইলেকট্রনের ডিমান্ড কমে যায় স্বাভাবিকভাবেই। তুই দেখ এই দুখানা সিস্টেমে দেখ এখানে বুঝতেই পারছিস মিথাইলের দেখ +I এফেক্টের জন্য অক্সিজেনের মাথায় দেখ ইলেকট্রন চলে আসবে, তাহলে আমার ভাই অক্সিজেনের তখন OH বন্ড থেকে ইলেকট্রন টানতে চাইবে না, সিম্পল ব্যাপার। ওই জন্য ভাই আমার কি হচ্ছে বলতে অ্যালকোহলের অ্যাসিডিটি ওয়াটার থেকে কম। এটা তোর বইয়ের মধ্যে ক্লাস 11-12 লেভেলের ঠিক আছে, বুঝলি, বোঝা গেছে? কিন্তু আই এফেক্ট দিয়ে সব কিছু এরকম এক্সপ্লেন করা যায় না। তাহলে এটা অ্যাকচুয়ালি জেনারেলাইজড 12-এর বইতে জন্য ঠিক আছে, বাট হাইয়ার লেভেলে গেলে ঠিক নেই, বুঝলি? এটা ক্লিয়ার? তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে হোয়াই মিথানল ইজ লেস অ্যাসিডিক দ্যান ওয়াটার, করতে পারে, তখন অ্যান্সার কী লিখবো তোকে আমি পাঠিয়ে দেবো, এটা বোঝা গেছে? এটা সিমিলার তো আরেকটা কোশ্চেনও করতে পারে। পরের কোশ্চেন দেখ একইভাবেই তোকে বলতে পারে হোয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান মিথানল, হোয়াই ফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান মিথানল, তখন আমি কীভাবে বলবো? দেখ কীভাবে বলছি, দেখ ফেনল কেন ভাই মিথানলের থেকে বেশি অ্যাসিডিক সেটা আমি ওই যেভাবে ভাই ফেনল কেন ফেনক্সাইডের থেকে লেস স্টেবল ওইভাবে যেটা বলছিলাম সেভাবে বললে হয়ে যাবে। কীভাবে বলবো, দেখ আমার টার্গেট হচ্ছে ভাই আমার দেখাতে হবে এটার মধ্যে ফরওয়ার্ড রিয়াকশনটা অনেক বেশি হয়, আমার টার্গেট এটাই দেখানো। আর যদি আমার ভাই এটা অ্যাসিড হয়, এটা তো অ্যাসিডিক স্লাইটলি অ্যাসিডিক, তাহলে আমার ভাই এটা ভেঙে গিয়ে আমার এটা বানাবে, বুঝতেই পারছিস? ফেনল বিয়ে ভাঙাবে ওটা, আর ভাই এ গিয়ে ভাঙাবে হচ্ছে এটা, ঠিক আছে, বোঝা গেছে? এখন আমি দেখবো কী বলতো ভাই, ফেনক্সাইড আর এটার মধ্যে কার স্টেবিলিটি বেশি, এদের মধ্যে যার স্টেবিলিটি বেশি হবে তার ফরওয়ার্ডটা বেশি হবে, সিম্পল ভাই, যার ফরওয়ার্ডে বেশি বেশি আমার বেশি অ্যাসিডিক হবে, বুঝতে পারছিস? তাহলে ভাই এখন দেখ এদের মধ্যে কার স্টেবিলিটি বেশি। ঠান্ডা মাথায় দেখ উপরেরটা অক্সিজেনের মাইনাস চার্জ রিংয়ের সাথে রেজোনেন্সেস চলে গেছে, স্টেবিলিটি ভাই দেখছিলাম সুন্দর স্টেবিলিটি দেখে ফেলেছি। নিচেরটাই কি এসব কিছু হবে না ভাই, রেজোনেন্সের কোনো প্রশ্নই আসছে না। উল্টে মিথাইল আবার +I এফেক্ট দিয়ে এই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি আবার বাড়িয়ে দেবে। মাইনাস চার্জকে কীভাবে স্টেবল করতে হয় বলতো, ডিসপার্স করে দিতে হয়, ডিলোকালাইজ করে দিতে হয়, ছড়িয়ে দিতে হয় মাইনাস চার্জ। ডিলোকালাইজেশনে ইলেকট্রন যত হয় মাইনাস চার্জে তত স্টেবিলিটি বাড়ে। এখানে আমার মাইনাস চার্জে ছড়িয়ে গেছে রিংয়ের মধ্যে, আর এখানে মাইনাসের সাথে আরও মাইনাস চলে এসছে, তাহলে ভাই এটার স্টেবিলিটি আমার কমে যাবে, বুঝতে পারলি তো? তাহলে স্বাভাবিকভাবে দেখ এই দুটোর মধ্যে এটা স্টেবিলিটি বেশি, তো এটা স্টেবিলিটি বেশি হয় তাহলে এটার ফরওয়ার্ডটা বেশি হবে, তাহলে ভাই এটা ভাই বেশি বেশি H+ পাবো এখান থেকে, তাহলে ভাই ওই জন্য ফেনল হচ্ছে আমার এর থেকে বেশি অ্যাসিডিক, বোঝা গেছে? আর মিথানলে এই গল্পটা নেই, এখানে কি হচ্ছে ভাই এই যে আয়নটা পেয়েছি এখানে অক্সিজেনের মাথা মাইনাস উল্টারও বেড়ে গেল মিথাইলের +I এফেক্টের জন্য, তাহলে এই দুখানার মধ্যে ফেনল কেন বেশি অ্যাসিডিক আমি বুঝলাম, বুঝেছিস? বোঝা গেছে? ফেনল হচ্ছে আমার ভাই মিথানলের থেকে বেশি অ্যাসিডিক, ক্লিয়ার? মনে থাকবে? চল তাহলে এই ছিল হচ্ছে আমার অর্ডার, কার্বক্সিলিক অ্যাসিড, ফেনল, ওয়াটার, তারপরে অ্যালকোহল। ওকে চল এটা মুছে দিলাম, এই অ্যান্সার আমি তোকে পাঠিয়ে দেবো, তুই ব্যাপারটা বুঝে গেছিস এখন। এটা কত নাম্বার রিয়াকশন ছিল? নাম্বার এ। নাম্বার বি লেখ, রিয়াকশন উইথ NaOH। নাম্বার বি লিখবি রিয়াকশন উইথ NaOH, রিয়াকশন উইথ NaOH বলে এবার তুই মাথা কাটিয়ে রিয়াকশনটা লিখ দেখি, ফেনল + NaOH প্রোডাক্ট তুই লিখবি, রিয়াকশন উইথ NaOH, ফেনল + NaOH প্রোডাক্ট তুই মাথা কাটিয়ে লেখ। ফেনল + NaOH। শ্রীতা তোর ভাই এটা ফেনল হয়নি, দেখ এটা কত মেম্বার নিয়ে হয়েছে বলতো, বেনজিনও নেই, এটা হচ্ছে অক্টেন হয়েছে, সাইক্লো অক্টেন। ফেনল + NaOH লিখেছিস, প্রোডাক্ট কী হয়েছে বল, তুই বল বল কী হয়েছে বল, বলে ফেল বলে ফেল, মুখে বলবি, বল কী হয়েছে প্রোডাক্ট বল, কেউই বলবি না, ঠিক আছে? বলিস না ভাই, তুই চুপ থাক, আমিও চুপ থাকি, 15 মিনিট আছে, আর সাইলেন্স খেলবো, ঠিক আছে? কে কতক্ষণ চুপ থাকতে পারে? চল টাইম স্টার্ট হয়ে গেছে। Na আর H2 ভাই, ফেনল হচ্ছে অ্যাসিড, তাহলে ওখান থেকে H+ পাবো, আর NaOH হচ্ছে আমার ভাই বেস, ওখান থেকে OH- বেরিয়ে যাবে, তাহলে কী ফর্ম হবে ভাই, বেনজিনের মাথায় ONA + H2, বুঝলি? এ অ্যাসিড দেবে H, ও দেবে OH, ওয়াটার ফর্ম হলো, আর কি পেলাম সোডিয়াম ফেনক্সাইড, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই রিয়াকশান। আচ্ছা এইবারে দেখ ফেনল অ্যাসিডিক NaOH এর সাথে রিয়াকশন করলো, কদিন পরে কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার পড়বো, কার্বক্সিলিক অ্যাসিডও ভাই অ্যাসিডিক, ও ভাই NaOH এর সাথে রিয়াকশন করবে। এখন ফেনল অ্যাসিডিক, কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডিক, এই দুজনের মধ্যে কীভাবে সেপারেশন করব? ফেনল ওই যে ডিফারেন্সিয়েট বিটের কোশ্চেন দিয়েছিলাম আসের পরীক্ষাতে, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার পরে ভাই ওকেও ঢোকানো হবে এর মধ্যে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে কীভাবে ফেনলের সেপারেশনটা করব, ঠিক আছে? তাহলে খাতার মধ্যে লেখ, নোট বলে লিখবি 1-2 নাম্বার, লেখ 1 নাম্বার লেখ
phenol can change color of litmus paper. Phenol can change color of litmus paper. Phenol can change color of litmus paper. ঠিক আছে, আর বলতো অ্যালকোহল কি পারতো লিটমাসের কালার চেঞ্জ করতে? পারতো না ভাই। তাহলে যদি কোনো কোশ্চেনে কখন এরকম সিনারিও আসে যে ফেনল আর ভাই অ্যালকোহলের মধ্যে ডিফারেন্সিয়েট করো, তোর মনে এটা আসতে পারে ভাই ফেনলের মধ্যে লিটমাস পেপার কালার চেঞ্জ হয়ে যাবে আর অ্যালকোহলের মধ্যে হবে না। এটা তুই লিখবি, কিন্তু এটা লেখার দরকার নেই, তখন ভালো ভালো অবজারভেশন আছে, সেগুলো আমি লিখবো। ঠিক আছে, চল আমাদের লিখে রাখ, লেখ দেয়ার ফর দিস ক্যান বি ইউজড, দেয়ার ফর দিস ক্যান বি ইউজড, দেয়ার ফর দিস ক্যান বি ইউজড as an identification method. Therefore this can be used as an identification method among phenol and alcohol, among phenol and alcohol. লিখেছিস? ব্র্যাকেটে লিখে রাখ ডু নট রাইট ইন এক্সাম। এটা লিখবি না তুই এক্সামে, এর থেকে অনেক বেটার মেথড আছে। ডু নট রাইট ইন এক্সাম, এটা লিখবি না। এটা কিন্তু পরীক্ষাতে লিখবি না, ঠিক আছে? এর থেকে বেটার মেথড লিখতে হবে। কেন? তার কারণ ভাই লিটমাস পেপারের কালার চেঞ্জ ডিপেন্ড করে কনসেন্ট্রেশন কী নিয়েছি তার উপরে। হালকা কনসেন্ট্রেশন মানে লো কনসেন্ট্রেশন ডাইলিউটেড থাকলে আবার কিন্তু চেঞ্জ করতে পারবে না কালার, ফেনলেও পারবে না। ঠিক আছে, চল পরেরটা লিখ, 2 নম্বর পয়েন্ট লিখ। কার্বক্সিলিক অ্যাসিড ক্যান রিলিজ। আচ্ছা, তুই ক্লাস 11-এ তোর স্কুলের প্র্যাকটিক্যাল এরকম করেছিলি? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে থেকে ভাই CO2 গ্যাস বেরোচ্ছে, পড়েছিস কিছু? CO2 গ্যাসের বাবলস ফর্ম হচ্ছে কোনো রিয়াকশানে, সোডিয়াম বাইকার্বনেট সলিউশন পাস করা হলো, CO2 গ্যাসের বাবলস বেরোচ্ছে, দেখেছিলি এরকম কিছু? ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল আছে, চল লিখ। কার্বক্সিলিক অ্যাসিড ক্যান রিলিজ CO2, কার্বক্সিলিক অ্যাসিড ক্যান রিলিজ CO2। হ্যাঁ কেটে দে, কেটে দে, ওটা স্ট্রাকচারটা কেটে দে, যেটা এই যে ওটা কাট 8 মেম্বার যেটা। ক্যান রিলিজ CO2 অন রিয়াকশন উইথ মেটাল কার্বনেট, ক্যান রিলিজ CO2 অন রিয়াকশন উইথ মেটাল কার্বনেট or bicarbonate, metal carbonate or bicarbonate। ঠিক আছে, ব্র্যাকেটে লেখ বাইকার্বনেট টেস্ট ইন প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি ক্লাস 12, বাইকার্বনেট টেস্ট ইন প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি ব্র্যাকেট ক্লোজ কর। বাট ফেনল ক্যান নট, বাট ফেনল ক্যান নট। কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনলের মধ্যে ভাই কার্বক্সিলিক অ্যাসিড আবার কী করবে, সোডিয়াম বাইকার্বনেটের সলিউশন যদি এর মধ্যে দিই CO2 গ্যাসের বাবলস দেখতে পাবো, টেস্ট টিউবের মধ্যে আছে, এটা সিলেবাসের মধ্যে কদিন পরে। কার্বক্সিলিক তোকে দেবে স্যাম্পেলে, তোর অর্গ্যানিকের স্যাম্পেলের আছে না আইডেন্টিফিকেশন অর্গ্যানিক পার্ট, অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। কার্বক্সিলিক অ্যাসিড তো থাকবে স্যাম্পেলের মধ্যে কালারলেস, তুই তো চোখে তো দেখতে পাবি না, খালি চোখে সিরোবলিজ, সিরোবলিজ দেখতে পাবি, যদি দেখতে পাস তাহলে ভাই ওটা চোখ না, অন্য কিছু। সিরোবলিজ যদি দেখে ফেলতে পারি সেই স্যাম্পেলের মধ্যে, তাহলে ভাই ওটা চোখ না, বোঝা গেছে? আমাকে টেস্ট করেই বার করতে হবে প্র্যাকটিক্যাল, তাই তো করি, এগুলো তাই করি বেসিক্যালি। তো ভাই কী করবো, ওর মধ্যে একদম সিম্পল সোডিয়াম কার্বনেট সলিউশন তোকে দেওয়া থাকবে, সোডিয়াম বাইকার্বনেট, তুই ঢালবি দেখবি CO2 গ্যাসের বাবলস বেরোচ্ছে, ক্লিয়ার? ফেনল এটা করতে পারবে না। তাহলে ভাই যখনই কোনো কোশ্চেন আমি তুই দেখবো ডিফারেন্সিয়েট বিটুইন কার্বক্সিলিক অ্যাসিড ভার্সেস এনি ওয়ান, তো সিলেবাসে পুরো সিলেবাসে একমাত্র একজনই আছে যে ভাই এই টেস্টটাতে পার্টিসিপেট করবে, সেটা আমার কে? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বাদ দিয়ে কেউ আমার ভাই এরকম সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেটের সাথে CO2 গ্যাসের বাবলস বানাবেই না। তাহলে তো সিলেবাসে যখনই তুই দেখবি না ডিফারেন্সিয়েট বিটুইন কার্বক্সিলিক অ্যাসিড ভার্সেস যে কাউকে দিক, কার্বক্সিলিক অ্যাসিড তো আমাদের এখন চলছে না চ্যাপ্টার, তাও বলে রাখছি বুঝলি, যখনই দেখবি কার্বক্সিলিক অ্যাসিড ভার্সেস যা ইচ্ছা তুই কী করবি বলতো, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট টেস্টটা, এটা কার্বক্সিলিক চ্যাপ্টার দিকে আবার বলবো, বোঝা গেল? তাহলে এটা দিয়েই আমি হয় সবসময় কার্বক্সিলিক অ্যাসিড ভার্সেস সামওয়ান যেই হোক এই টেস্ট আমি করবো, সোডিয়াম বাইকার্বনেট টেস্ট কার্বক্সিলিক অ্যাসিডের জন্য, ব্যাস ক্লিয়ার, বুঝলি? চল তাহলে ফেনল আমার এটা করতে পারছে না, লিখ, তারপর লিখে রাখ দেয়ারফর দিস ক্যান বি ইউজড, দেয়ারফর দিস ক্যান বি ইউজড as an identification method between phenol and carboxylic acid, can be used as an identification method between phenol and carboxylic acid। বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই অ্যাসিডিক নেচারের জন্য রিয়াকশান। ফেনলের আরও একটা স্পেসিফিক রিয়াকশান আছে যেটা আমি পরে পড়বো,
তাহলে এই ছিল হচ্ছে নাম্বার 1 রিয়াকশন ডিউ টু কি পড়েছিলাম না ওই অ্যাসিডিক নেচার, তাই তো হয়েছে। 1 নম্বর ছিল যেটা হেডিং। ওকে চল 2 নম্বর লেখ এস্টারিফিকেশন রিয়াকশন। কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে 2 নম্বর লিখছি এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টারিফিকেশন রিয়াকশন, এস্টারিফিকেশন রিয়াকশনের মধ্যে লিখে রাখ বেসিক পার্ট অলরেডি স্টাডিড। এস্টারিফিকেশনের বেসিক পার্ট আমি তো অলরেডি জেনে ফেলেছি, কোথা থেকে কে বেরোয়, ঠিক আছে। বেসিক পার্ট অলরেডি স্টাডিড, দেখেছিস। চল শুরু করা যাক এবার। এর মধ্যে নাম্বার এ লেখ উইথ অ্যাসিড। ভালো করে বুঝবি ভাই, আমি জাস্ট কম্পেয়ার করার জন্য, সিনারিওটাকে কম্পেয়ার করার জন্য এর আগে আমরা যে রিয়াকশনটা পড়েছিলাম সেটাকে একটু সাইডে লিখে রাখছি, সাইডে নিচে লিখছি, ঠিক আছে। দেখ আমি এটাকে এর আগে পড়েছিলাম হচ্ছে এস্টারিফিকেশন রিয়াকশন যখন পড়েছিলাম ঠান্ডা মাথায় দেখবি একটা অ্যালকোহল নিতাম, ঠিক আছে। চল অ্যালকোহলটাকে আমি সাপোজ রিপ্রেজেন্ট করলাম এইভাবে ROH দিয়ে, অ্যালকোহল নিতাম। অ্যালকোহলের সাথে আমি কাকে নিতাম, একটা অ্যাসিড নিতাম। চলো আমি নিচ্ছি কাকে, অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। এটা আমার তোর আগের ক্লাসে পড়া আছে, পরশু দিনের ক্লাসে, তাই না। এর মধ্যে আমি তাকে একটা H+ দিতাম, তোকে বলেছিলাম কোশ্চেনে তোকে রিভার্সেবল সাইন নাও দিতে পারে। আমি কোথা থেকে কাকে বার করতাম বলে ফেল। অ্যাসিড থেকে ভাই OH, আর অ্যালকোহল থেকে হচ্ছে H বেরোতো। আমার প্রোডাক্টটা কী হতো, আঁকছি যেভাবে প্রোডাক্ট আঁকতাম। দেখ CH3CO এই কার্বনের সাথে অক্সিজেন, ওর সাথে R। এটা আমি এর আগে পড়েছিলাম। এটাকে আমি কেন আঁকলাম বলতো, কম্পেয়ার করবো বলে, জাস্ট আর কোনো কারণ নেই। প্লাস H2। এইবারে ভাই আমি এখন সেম সিনারিও ফেলবো ফেনলের মধ্যে। জাস্ট অ্যালকোহলের মধ্যে আমি অ্যালকোহলের জায়গায় আমি নেবো হচ্ছে ফেনলটা। চল তাহলে শুরু করা যাক। আমি এখন পড়ছি নাম্বার এ রিয়াকশন উইথ অ্যাসিড। এটাকে আমি রেফারেন্স মেনে চলবো, রেফারেন্স মেনে চলে তোর বাকি রিয়াকশনগুলো একদম পুরো ভালোভাবে এগোবে। চল শুরু করা যাক, নাহলে তুই কনফিউজ হয়ে যেতে পারিস। ওকে চল 1 নাম্বার রিয়াকশন করছি উইথ অ্যাসিড। কার সাথে করবো, তাহলে ফেনলের সাথে আমি অ্যাসিডের এখন রিয়াকশন করছি। নিলাম ভাই ফেনল। দেখ আগেটা ছিল ROH, এটা হচ্ছে PHOH, ঠিক আছে। এটা PHOH ভাই। এর সাথে আমি কাকে নিচ্ছি, সেম অ্যাসিড নেওয়া যাক, কোশ্চেনটা আমার চলছে উইথ অ্যাসিড। তাহলে অ্যাসিডিক অ্যাসিডই নিলাম। কি দিলাম ভাই, বাইরে থেকে একটু H+ দিলাম, বোঝা গেছে। দেখ প্রোডাক্ট লেখার টেকনিক, এটা লিখেছিস উইথ অ্যাসিড, আর এটাকে আমি রেফারেন্স হিসেবে লিখে রেখেছিলাম। খাতার উপর নিচে ডান দিক বাদিকে অনেকটা জায়গা থাকে, সেখানে আমি রেফারেন্স হিসেবে এটাকে লিখে রেখেছি। তাহলে আমি এখন চলছে এটা ভাই ফেনলের সাথে রিয়াকশন। দেখ এস্টারিফিকেশনের মতনই হবে, এক্স্যাক্টলি সেম। কী করবো বলতো, দেখ এতদিন আমার ROH ছিল, আমি ROH-এর জায়গায় নিচ্ছি PHOH। মেকানিজম টেকনিজম আমার সব সেম, পরীক্ষাতে জিজ্ঞেস করবে না মেকানিজম। আমিও তোকে করবো কোনোদিনও ভাই এখানে কোনো পরীক্ষাতে এস্টারিফিকেশনের মেকানিজম আমি তোকে জিজ্ঞেসই করবো না, ঠিক আছে। তাহলে চল শুরু করা যাক। ROH থেকে H বেরোতো, অ্যাসিডিক অ্যাসিড থেকে OH বেরোতো। তাহলে এখানে কী হবে বলতো, PHOH থেকে H বেরোবে, অ্যাসিডিক অ্যাসিড থেকে OH বেরোবে, একই গল্প। ওই জন্য আমি জাস্ট কম্পেয়ার করার জন্য এইভাবে লিখলাম, বুঝলি। এস্টারিফিকেশনের মতনই সেম, এক্স্যাক্টলি এটা এস্টারিফিকেশন রিয়াকশন, ঠিক আছে। ওটা ছিল অ্যালকোহলের সাথে অ্যাসিডের, এটা হচ্ছে ফেনলের সাথে অ্যাসিডের। ওটা ছিল ROH, এটা হচ্ছে PHOH, ক্লিয়ার। তাহলে PHOH থেকে H, আর CH3COOH থেকে যেরকম বেরোতো অ্যাসিড থেকে OH বেরোলো। আর তুমি ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে প্রোডাক্টটা দিয়ে এঁকে ফেল ভাই খাতার মধ্যে, প্রোডাক্ট এঁকে ফেল, প্রোডাক্ট আঁক। দেখেছিস প্রোডাক্ট আমার কী হয়েছে ভাই, আঁকি ঠান্ডা মাথায়। CH3CO ধরে ধরে রাখছি, CH3CO কার্বনের সাথে কে লাগলো ভাই, এই ফিনাইল রিংয়ের অক্সিজেনটা, আর ওর সাথে আমার লেগে আছে ভাই এই বেনজিন রিংটা। বেনজিন রিং ভেঙে গেল আঁকতে গিয়ে। আমরা কেমিস্ট ভাই, আমরা ডায়মন্ড রিংয়ের জায়গায় বেনজিন রিং প্রেফার করি, ঠিক আছে। হ্যাঁ ভাই সিরিয়াসলি, রেডিও অ্যাক্টিভিটি দিয়ে তুই ভাই আর্টিফিশিয়াল গোল্ড বানাতে পারিস, কাউকে বিয়েতে গিফট করতে পারিস, ঠিক আছে। রেডিও অ্যাক্টিভ গোল্ড পরে কদিন পরে মারা যাবে। রেডিও অ্যাক্টিভ গোল্ড লেবে বানাবো, ইউরেনিয়াম পেলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই, রেডিও অ্যাক্টিভ গোল্ড বানানো যাবে। এই জন্য ভাই আজ অব্দি আর্টিফিশিয়ালি গোল্ড বানানো যায়নি, বানানো গেছে কিন্তু ওগুলো রেডিও অ্যাক্টিভ। কাকে তুই কী করবি বল রেডিও অ্যাক্টিভ গোল্ড দিয়ে, কোথাও কাজে লাগানো যাবে না। প্লাস H2O, তাহলে হচ্ছে আমার প্রোডাক্ট, ক্লিয়ার, বোঝা গেছে। এটা এই যে প্রোডাক্টটা পেলাম, এটা এস্টার মলিকুল, অবশ্যই এস্টার। দেখ COOR, সি ভাই এস্টার মলিকুল, এস্টার পেলাম, বুঝেছিস, ক্লিয়ার। চল এটা ছিল হচ্ছে আমার উইথ অ্যাসিড। পরেরটা লেখ নাম্বার বি, টাইম হবে আজকে। হয়ে যাবে, চল নাম্বার বি লেখ উইথ, ঠান্ডা মাথা আগে যা লিখছি তুই লেখ, তারপরে বলছি উইথ অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। উইথ অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এটা আজকে আমাদের লাস্ট রিয়াকশন, উইথ অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, দেখেছিস। আচ্ছা চল দেখ, লাস্ট ক্লাসে মনে আছে তোকে বলেছিলাম এই OH-টাকে আমি কিসে কনভার্ট করলাম বলতো, OCOCH3। দেখ OH-টাকে OCOCH3-তে কনভার্সন, এটাকে কি বলতাম বলতো, অ্যাসিটাইলেশন, এক্স্যাক্টলি। দেখ আমি তাই করেছি, দেখ এখানে OH-টাকে দেখ OCOCH3-তে কনভার্ট করলাম, আমার অ্যাসিটাইলেশন হচ্ছে।
তারপর অঙ্ক করেছিলাম মনে আছে অ্যাপ্লিকেশন অফ অ্যাসিডাইলেশন কী ছিল বলতো 42 চেঞ্জ হলে একখানা ওইচ গ্রুপ থাকে। এবার তখন বলেছিলাম ভাই অ্যাসিডাইলেশন অনেকভাবে করা যেতে পারে, আমি এখন অন্যভাবে অ্যাসিডাইলেশন করবো, তুই কোনো চাপ নিবি না, তো কিন্তু পরীক্ষাতে এগুলো আসবে কোশ্চেন, শুধু দেখ এরকম পরপর সিমিলারিটি মেনটেন করা রিয়াকশনগুলো তাই তুই প্রোডাক্ট লিখতে পারবি। চল তাহলে পরেরটাকে বলছি উইথ অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, মানে বলছি অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের। চল ফেনল আঁক, হাতের বাদিক থেকে শুরু করে একটু আঁকা, বাদিক চেপে। ফেনলের সাথে ভাই আমি দিচ্ছি কাকে, ঠান্ডা মাথায় দেখবি যে মলিকুলটা আঁকছি, CH3 CO O COCH3, CH3 CO O COCH3, CH3 CO O COCH3, ঠিক আছে? এঁকে ফেল, এটা দেখেছিস? এটা হচ্ছে ভাই বেসিক্যালি দেখ এই ফাংশনাল গ্রুপটা, এটা আমাদের কার্বক্সিলিক চ্যাপ্টারে গিয়ে আছে, দেখ COOCO, এটাকে বলে হচ্ছে আমার কি বলতো অ্যানহাইড্রাইড পার্ট, এই পার্টটা হচ্ছে আমার অ্যানহাইড্রাইড, NHYDRID যেটা লেখা আছে উপরে, এটাকে বলে হচ্ছে আমার অ্যানহাইড্রাইড পার্ট। কীভাবে সিনথেসিস করবো সেটা আমার তো এখনকার পার্ট নয়, আবার আমাদের সিলেবাসে আছে, কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে পড়বো। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে P2O5 দিলে এটা হয়ে যাবে, একদম সিম্পল, পরে বুঝতে পারবো এগুলো, ঠিক আছে? তো আপাতত সেটা লিখে রাখলাম, ওকে? এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তো এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? অ্যাসিডিক না কিন্তু, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, যেরকম তুই অ্যাসিটিক অ্যাসিড লিখতিস সেরকম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড লেখা গেছে। আচ্ছা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডকে তোর পরীক্ষার সময় শর্টে কীভাবে লিখতে পারে দেখ, ভালো করে দেখাবি। এদিকে কী হয়েছে বলতে দেখ, এই CH3CO এই গ্রুপটা দুবার হচ্ছে না, আর মাঝখানে একটা অক্সিজেন ঢুকে গেছে, এটাকে শর্টে এইভাবে লিখে দেখ, CH3CO তার হোল 2O, এই বছরও কোশ্চেন এসছে, এটা বায়োমলিকুল চ্যাপ্টারে গিয়েও লাগবে, CH3CO তার হোল 2O, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ক্লিয়ার? তাহলে মনে থাকবে এটা ভাই, CH3CO তার হোল 2 হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এইবারে দেখ ঠিক আগের বার যেরকম রিয়াকশনটা করছিলাম একই খেলা খেলবো। আগের বারে কী করছিলাম ঠান্ডা মাথায় দেখবি, দেখ আগের বার যেটা করলাম বা যেটা করতাম, দেখ আমি CH3CO পার্টটাকে বাঁচিয়ে রাখতাম, সেটাকে দেখ আরোর সাথে লাগাতাম, আমি দেখি ভাই সিমিলারিটি করে করে করছি, কারণ এগুলো মেকানিজম কিন্তু আমি তুই পড়ছি না, আমি CH3COকে দেখ এই অক্সিজেনটার সাথে লাগাতাম, দেখ আমি CH3COকে এই অক্সিজেনের সাথে লাগাবো, তাহলে আমার এখানে টার্গেট ভাই সেম হয়ে গেছে, কি বলতো এই অক্সিজেনের সাথে এই CH3COকে লাগাবো, তাহলে হাইড্রোজেনের সাথে দেখ আমার এই বাকি পার্টটা চলে যাবে। কী করলাম ভাই, দেখ তাই করছিলাম, অক্সিজেনের সাথে দেখ এই COCH3 লাগাচ্ছিলাম, অক্সিজেনের সাথে আমি COCH3 লাগালাম, অক্সিজেনের সাথে COCH3 লাগাচ্ছিলাম, তাহলে হাইড্রোজেনের সাথে গেলে বাকি পার্টটা চলে গেল, বুঝলি? বোঝা গেছে? বুঝেছিস? তাহলে অক্সিজেনের সাথে COCH3 লাগানো আমার টার্গেট, এতক্ষণ আমি তাই করছিলাম, অন্য জায়গায় থেকে ঘুরিয়ে জল ওসব বলছিলাম, কিন্তু আমার মেন টার্গেট কি অক্সিজেনের সাথে COCH3 লাগাবো, ক্লিয়ার? বোঝা গেছে না? তাহলে